নমস্কার বন্ধুরা, আমার নাম সুমনা। আজ আমি আপনাদের সাথে আমার জীবনের এমন এক গোপন অধ্যায় শেয়ার করতে যাচ্ছি যা শুনলে হয়তো আপনারা চমকে উঠবেন। ঘটনাটি আমার নিজের চোখের দেখা, আমার নিজের পরিবারের ভেতরের এক নিষিদ্ধ সম্পর্কের গল্প। গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে নতুন গল্প শোনানোর উৎসাহ যোগায়। চলুন আর দেরি না করে মূল গল্পে ফিরে যাই। আমাদের পরিবারটা ছিল আর 5টা মধ্যবিত্ত বাঙালি পরিবারের মতোই। বাবা, মা, আমি আর আমার বড় ভাই। ভাইয়ের বিয়ের পর আমাদের সংসারের নতুন সদস্য হিসেবে যুক্ত হল আমার ভাবি, নাম তিথি। তিথি ভাবি দেখতে যেমন সুন্দরী, তেমনি তার স্বভাবও ছিল শান্ত। কিন্তু সমস্যাটা ছিল আমার ভাই, মানে রাজীব দাদাকে নিয়ে। দাদা পেশায় একজন কন্ট্রাক্টর। কাজের সুবাদে মাসের বেশিরভাগ সময় তাকে ঢাকার বাইরে থাকতে হতো, আর যখন বাড়িতে থাকত তখনও সারাদিন ফোন আর কাজ নিয়েই ব্যস্ত থাকত। ভাবির দিকে তাকানোর বা তার সাথে দুটো মিষ্টি কথা বলার সময়টুকুও যেন দাদার ছিল না। আমি লক্ষ্য করতাম ভাবি সারাদিন হাসিখুশি থাকার ভান করলেও তার চোখের কোণে একটা বিষণ্ণতা লুকিয়ে থাকত। একটা মেয়ে তার স্বামী আর সংসার ছেড়ে এসে যদি স্বামীর কাছেই অবহেলা পায়, তবে তার মনের অবস্থা কেমন হতে পারে সেটা আমি মেয়ে হিসেবে বুঝতে পারতাম। ঘটনার মোড় নিল তখন, যখন আমাদের বাড়িতে আশ্রয় নিতে এলো আমার এক দূর সম্পর্কের খালাত ভাই, নাম আবির। আবির শহরের কলেজে মাস্টার্স করছে, কিন্তু হোস্টেলে সিট না পাওয়ায় কয়েক মাসের জন্য আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করতে এসেছিল। আবির দেখতে বেশ সুঠাম দেহের অধিকারী, ফর্সা আর ভীষণ স্মার্ট। কথা বলার ভঙ্গি এমন যে কোনো মানুষ সহজেই তার প্রতি দুর্বল হয়ে যাবে। প্রথম আবির আর ভাবির সম্পর্কটা ছিল দেবর ভাবির সাধারণ খুনসুটির মতো। ভাবি আবিরকে নিজের ছোট ভাইয়ের মতোই দেখত। কিন্তু দিন যত যেতে লাগল, আমি কিছু পরিবর্তন লক্ষ্য করতে শুরু করলাম। দাদা যখন ট্যুরে থাকত তখন ডাইনিং টেবিলে আবির আর ভাবির গল্প যেন শেষেই হতে চাইত না। মাঝে মাঝে দেখতাম আবির খুব গভীর দৃষ্টিতে ভাবির দিকে তাকিয়ে আছে, আর ভাবিও সেই দৃষ্টি এড়িয়ে না গিয়ে লজ্জায় চোখ নামিয়ে ফেলছে। সেদিন ছিল আষাঢ় মাসের এক ঝড় বৃষ্টির রাত। বাবা মা দুজনেই আত্মীয়ের বাড়িতে গিয়েছেন একটা অনুষ্ঠানে। বাড়িতে শুধু আমি, আবির আর ভাবি। দাদা যথারীতি ঢাকার বাইরে। বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছে, সাথে মেঘের গর্জন। লোডশেডিং চলছে সন্ধ্যা থেকেই। পুরো বাড়িটা কেমন যেন থমথমে হয়ে আছে। আমি আমার ঘরে শুয়ে শুয়ে মোবাইলে গান শুনছিলাম। হঠাৎ মনে হলো করিডোর দিয়ে কারো হাঁটার শব্দ পেলাম। ঘড়িতে তখন রাত 1:30টা। ভাবলাম হয়তো ভাবি বাথরুমে যাচ্ছে, কিন্তু শব্দটা বাথরুমের দিকে না গিয়ে আবিরের ঘরের দিকে গেল। আমার মনের ভেতর একটা খটকা লাগল। কৌতূহল সামলাতে না পেরে আমি পা টিপে টিপে দরজার কাছে গেলাম। করিডোর অন্ধকার, কিন্তু মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় সব দেখা যাচ্ছে। আমি দেখলাম আবিরের ঘরের দরজাটা সামান্য ফাঁক করা, আর সেই ঘর থেকে অস্পষ্ট কিছু কথা আর কান্নার শব্দ ভেসে আসছে। আমি ধীর পায়ে আবিরের দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দরজার সামান্য ফাঁক দিয়ে উঁকি দিলাম ভেতরে। মোমবাতির অস্পষ্ট কালোয় যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দেখলাম ভাবি আবিরের খাটের এক কোণে বসে অঝরে কাঁদছে। তার চুলগুলো এলোমেলো, পরনের শাড়ির আঁচলটা কিছুটা অগোছালো হয়ে লুটিয়ে পড়েছে মেঝেতে, আর আবির তার খুব কাছে দাঁড়িয়ে আছে। ভাবি কান্নাজড়িত কণ্ঠে বলছে, আবির, তুমি আমার দুর্বলতার সুযোগ নিচ্ছ, এটা ঠিক না, তোমার দাদা জানলে আমাকে মেরে ফেলবে। আবির খুব শান্ত অথচ দৃঢ় গলায় বলল, দাদা তোমার কদর বোঝে না ভাবি, সে জানে না তার ঘরে কেমন এক রত্ন পড়ে আছে। আমি তো শুধু তোমাকে একটু শান্তি দিতে চেয়েছি। তুমি কি চাও না কেউ তোমাকে একটু ভালোবাসুক, কেউ তোমার চোখের জল মুছে দিক? কথাগুলো বলতে বলতে আবির ভাবির আরও কাছে এগিয়ে গেল। আমি দরজার বাইরে দাঁড়িয়ে কাঁপছিলাম। আমার উচিত ছিল এখনই ভেতরে গিয়ে চিৎকার করা, কিন্তু কি এক অদ্ভুত কারণে আমার পা দুটো যেন মেঝের সাথে আটকে গেল। আমি নড়তে পারছিলাম না।
আবির ধীরে ধীরে ভাবির পাশে বসল। মোমবাতির আলোয় আবিরের ছায়াটা বিশাল দেখাচ্ছিল। সে হাত বাড়িয়ে ভাবির চোখের জল মুছে দিল। ভাবি প্রথমে একটু পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু পর মুহূর্তেই যেন তার সব প্রতিরোধ ভেঙে পড়ল। দীর্ঘদিনের অবহেলা আর একাকিত্ব তাকে এতটাই গ্রাস করেছিল যে আবিরের ওই সামান্য স্পর্শটুকু তার কাছে তখন অমৃতের মতো মনে হচ্ছিল। আবিরের হাতটা যখন ভাবির গাল বেয়ে নিচে নামছিল, আমি দেখলাম ভাবির শরীরটা কেমন যেন শিউরে উঠল। আবির ফিসফিস করে বলল, আমাকে বিশ্বাস করো, আমাদের এই কথা এই 4 দেওয়ালের বাইরে কেউ জানবে না। আমি তোমাকে ব্ল্যাকমেল করছি না ভাবি, আমি শুধু তোমার ওই তৃষ্ণার্ত মনের হাহাকার মেটাতে চাই। এই বলে আবির ভাবির চিবুকটা ধরে তার মুখটা নিজের দিকে তুলে ধরল। ভাবির ভেজা চোখগুলো তখন আবিরের চোখের দিকে তাকিয়ে কি যেন খুঁজছিল, হয়তো একটু আশ্রয়, হয়তো একটু প্রেম, অথবা নিষিদ্ধ কোনো উত্তেজনা। পরের দৃশ্যটা দেখার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আবিরের বলিষ্ঠ হাতটা যখন ভাবির কোমরের কাছে পৌঁছাল, ভাবি একটা দীর্ঘশ্বাস ফেলল। মনে হলো তার শরীরের সমস্ত শক্তি নিমিষেই শেষ হয়ে গেছে। আবির তার এক হাত দিয়ে ভাবির কোমরটা শক্ত করে জড়িয়ে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। আমি স্পষ্ট দেখলাম ভাবি কোনো বাধা দিল না, বরং তার কম্পিত হাত দুটো আবিরের পিঠের ওপর রাখল। বাইরে তখন বৃষ্টির তোড় বেড়েছে, আর ঘরের ভেতর তখন এক অন্যরকম ঝড় শুরু হয়েছে। আবির যখন ভাবির ঘাড়ে মুখটা গুজে দিল, ভাবির চোখ বন্ধ করে ফেলল। তার মুখ থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো, যা কান্নার মতো শোনালেও আসলে তা ছিল চরম সুখ আর যন্ত্রণার এক মিশ্র অনুভূতি। আবিরের হাতগুলো ভাবির শরীরে যেন খেলা করছিল। সে ভাবির শাড়ির ওপর দিয়েই তার পিঠে হাত বোলাচ্ছিল, আর সেই স্পর্শে ভাবি বারবার কেঁপে উঠছিল। আমি দেখলাম আবির খুব সাবধানে, যেন কোনো কাঁচের পুতুল ধরছে, সেভাবে ভাবির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কি যেন বলছে, আর ভাবি মন্ত্রমুগ্ধের মতো সব শুনছে। হঠাৎ আবির ভাবিকে বলল, তুমি কি জানো ভাবি, যখন তুমি শাড়ি পরে বারান্দায় দাঁড়াও তখন আমার বুকের ভেতরটা কেমন করে? ইচ্ছে করে সব বাধা ভেঙে তোমাকে আপন করে নিই। ভাবি কোনো উত্তর দিল না, শুধু আবিরের বুকে মুখ লুকিয়ে ফেলল। আবির তখন ভাবির আঁচলটা সরিয়ে তার উন্মুক্ত কাঁধে আলতো করে চুমু খেল। সেই দৃশ্য দেখে আমার নিজের শরীরেও কেমন যেন একটা অজানা স্রোত বয়ে গেল। মনে হলো আমি এক নিষিদ্ধ পৃথিবীর সাক্ষী হচ্ছি। তাদের এই ঘনিষ্ঠতা যখন আরও গভীর হতে শুরু করল, তখন আবির ভাবির হাতটা নিজের হাতে নিয়ে নিজের বুকের ওপর রাখল। বলল, অনুভব করো ভাবি, আমার হৃদস্পন্দন কতটা বেড়েছে শুধু তোমার জন্য। ভাবি তখন আবিরের দিকে তাকালো। সেই দৃষ্টিতে আর কোনো ভয় ছিল না, ছিল এক ধরনের সমর্পণ। সে আবিরের চুলের ভেতর আঙুল ডুবিয়ে দিয়ে তাকে আরও কাছে টেনে নিল। তাদের দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এটা আর থামানোর উপায় নেই। ভাবি তার একাকিত্বের জ্বালা মেটাতে ভুল পথ বেছে নিয়েছে, আর আবির তার যৌবনের তাড়নায় সম্পর্কের দেওয়াল ভেঙে দিয়েছে। তাদের এই সম্পর্ক সমাজের চোখে অবৈধ, কিন্তু সেই মুহূর্তের আবেগের কাছে সমাজ, সংস্কার সব কিছুই তুচ্ছ মনে হচ্ছিল। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, পা টিপে টিপে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় শুয়েও আমার চোখের সামনে ভাসছিল সেই দৃশ্য, ভাবির সেই সমর্পিত শরীর আর আবিরের সেই আগ্রাসী অথচ ভালোবাসাপূর্ণ স্পর্শ। কানে বাজছিল তাদের ফিসফিসানি আর বৃষ্টির শব্দ। পরদিন সকালে নাস্তার টেবিলে ভাবি আর আবিরকে দেখে কেউ বুঝতেই পারল না রাতে তাদের মধ্যে কি ঝড় বয়ে গেছে। ভাবি স্বাভাবিকভাবেই সবাইকে খাবার দিচ্ছিল, কিন্তু আমি লক্ষ্য করলাম আবিরের দিকে তাকালেই ভাবির গালটা একটু লাল হয়ে উঠছে, আর আবির মুচকি হাসছে। দাদার সাথে ফোনে কথা বলার সময়ও ভাবির গলায় সেই আগের মতো বিষণ্ণতা ছিল না, বরং একটা রহস্যময় তৃপ্তি ছিল। আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়, হয়তো একদিন সব জানাজানি হবে, হয়তো সংসারটা ভেঙে যাবে, কিন্তু সেই রাতের সেই নিষিদ্ধ ভালোবাসার গল্পটা আমার স্মৃতির পাতায় আজীবনের জন্য লেখা হয়ে রইল। বন্ধুরা, এই ছিল আমার দেখা সেই ঘটনার বিবরণ। আপনারা কি মনে করেন, ভাবি কি ঠিক কাজ করেছে, নাকি একাকিত্ব মানুষকে সত্যিই এতটাই অন্ধ করে দেয়? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো
এক রোমাঞ্চকর গল্পে। ধন্যবাদ।